রাজনীতিতে কখনো কখনো একটি ঘটনা শুধু একটি ঘটনা থাকে না, তার ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য প্রশ্ন, অসংখ্য অমিল আর রহস্যের স্তর। সম্প্রতি এমনই একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল এবং তার সহযোগীকে ঘিরে খবর এসেছে তারা নাকি ভারতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারের অভিযোগ অবৈধ অনুপ্রবেশ। ভারতের একটি আদালত তাদের 14 দিনের রিমান্ডে পাঠিয়েছে। কিন্তু এখানেই প্রথম প্রশ্নটা সামনে আসে, অবৈধ অনুপ্রবেশের মতো একটি মামলায় সরাসরি 14 দিনের রিমান্ড বিষয়টা কি একটু অস্বাভাবিক মনে হয় না? সাধারণত সীমান্ত অতিক্রমের ঘটনায় আটক হলে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে জরিমানা, স্বল্পমেয়াদী কারাদণ্ড অথবা দ্রুত প্রত্যাবাসনের পথই দেখা যায়। কিন্তু এখানে যেন চিত্রটা একটু ভিন্ন। আর এখান থেকেই শুরু হচ্ছে নানান প্রশ্ন। দুজন অভিযুক্ত বিদেশের মাটিতে গ্রেফতার হয়েছে। ঘটনাটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত। স্বাভাবিকভাবেই এমন একটি বিষয়ে প্রত্যাশা থাকে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ব্যাখ্যা দেবে, সরকারের পক্ষ থেকে একটি পরিষ্কার অবস্থান জানানো হবে। কারণ বিদেশে কোনো দেশের নাগরিক গ্রেফতার হলে কূটনৈতিক ও আইনি যোগাযোগের দায়িত্বই তো মূলত সরকারের। কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে সে জায়গাটাই নীরবতা দেখা গেল। বরং বিবৃতি এসেছে আইএসপিআর থেকে, যা মূলত বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। এখানেই শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ অনেকেই প্রশ্ন তুলছেন, বিদেশে গ্রেফতার, কূটনৈতিক যোগাযোগ কিংবা আইনি সহযোগিতার মতো বিষয় কি সাধারণত সেনাবাহিনীর বিবৃতির বিষয়, নাকি এসব বিষয় বেসামরিক প্রশাসনের আওতাতেই থাকার কথা? এই অমিলটুকুই অনেকের মনে সন্দেহ তৈরি করেছে। এর মধ্যে আরেকটি তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কয়েকদিন আগেই ডিজিএফআই এর নতুন পরিচালক দায়িত্ব গ্রহণ করেছেন। আর দায়িত্ব নেওয়ার পরপরই তার প্রথম বিদেশ সফর ছিল দিল্লি। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনাকে মনে করিয়ে দেই, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এই ঘটনাগুলোকে একসাথে রেখে অনেকেই বিভিন্ন ধরনের বিশ্লেষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই নানান ধরনের ধারণা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এসবের অনেকটাই প্রমাণিত নয়, তবু আলোচনা থামছে না। কেউ কেউ বলছেন ভারতে গ্রেফতার হওয়া উসমান হাদির দুই অভিযুক্ত হয়তো এতদিন দেশের ভেতরেই কোথাও অবস্থান করছিল। আরও দাবি শোনা যাচ্ছে তারা নাকি কোনো এক ধরনের গোয়েন্দা তত্ত্বাবধানে ছিল। তারপর কোনো এক পর্যায়ে তারা এক ধরনের সমন্বয়ের মাধ্যমে তাদের ভারতে পাঠানো হয়েছে। এরপর সেখানে গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। এই তত্ত্বের সমর্থকেরা আরও একটি সম্ভাবনার কথা তুলে ধরছেন। যদি ভারতীয় আদালতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা চলে তাহলে হয়তো কয়েক বছর কারাদণ্ড হতে পারে। এমনকি কেউ কেউ বলছেন এই শাস্তি 7 থেকে 8 বছর পর্যন্ত হতে পারে। তারপর শুরু হবে আরও একটি দীর্ঘ প্রক্রিয়া। হয়তো কোনো এক সময় বন্দি বিনিময় চুক্তি বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর কেটে যাবে। একটি সরকার চলে যাবে, আরেকটি সরকার আসবে। রাজনীতির মঞ্চে নতুন নতুন ঘটনা জায়গা করে নেবে। মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যাবে। আর তখন হয়তো এই মামলার পেছনে থাকা সম্ভাব্য মাস্টারমাইন্ডের নাম আলোচনায় থাকবে না। সময় যেমন অনেক কিছু সামনে আনে, ঠিক তেমনই সময় অনেক কিছু আড়াল করে দেয়। রাজনীতির ইতিহাসে এমন ঘটনা কম নয়, যেখানে সময়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন ধীরে ধীরে হারিয়ে গেছে। মানুষের স্মৃতি ছোট। আজ যে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে, কয়েক বছর পর সেটাই হয়তো আর কারো মনে থাকবে না। কিন্তু তবুও কিছু প্রশ্ন রয়ে যায়। উসমান হাদি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য কি? আসামিরা সত্যিই কোথায় ছিল এতদিন? কেন এই গ্রেফতারের ঘটনাকে ঘিরে এত অমিল ও রহস্য দেখা যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই মামলার পেছনে কি সত্যিই কোনো বড় পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড আছে, নাকি পুরো ঘটনাটি অন্য কোনো বাস্তবতার অংশ? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না। হয়তো সময় লাগবে, হয়তো তদন্তের প্রয়োজন হবে, অথবা হয়তো সময়ই সবকিছু ধীরে ধীরে ঢেকে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যতদিন না সত্য পুরোপুরি সামনে আসছে ততদিন এই ঘটনাকে ঘিরে প্রশ্ন, সন্দেহ আর আলোচনা থামবে না। কারণ রাজনীতির মঞ্চে কখনো কখনো একটি ঘটনায় যথেষ্ট পুরো দেশকে প্রশ্নের সামনে দাঁড় করানোর জন্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির ঘটনা। এই হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে যে ঝড় তুলেছিল তা এখনও পুরোপুরি থামেনি। আর এবার সেই ঘটনার তদন্তে এলো বড় ধরনের ব্রেকিং নিউজ। যেই দুই খুনিকে হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়ে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল, যাদের খুঁজে দেশের বিভিন্ন জায়গায় চলছিল অভিযান, শেষমেশ তাদের শেষ রক্ষা হলো না। তবে বাংলাদেশে নয়, এই দুর্দর্শ খুনি ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স
ফোর্স এসটিএফ একটি শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে শহীদ শরীফ ওসমান বিন হাদির মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার অন্যতম সহযোগী আলমগীর হোসেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনএনআই এবং পশ্চিমবঙ্গের পুলিশের বরাত দিয়ে এই খবরটি যখন সামনে আসে তখন গোটা দেশেই শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র আলোচনা। অনেকে বলছেন অবশেষে ধরা পড়ল সেই পলাতক খুনিরা, কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা এতদিন ধরা পড়া এড়িয়েছিল আর ভারতের কোথায় তারা লুকিয়েছিল। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই পুরো গল্প, যা অনেকটাই সিনেমার কাহিনীকেও হার মানায়। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে সৃষ্টি করেছিল গভীর শোক আর ক্ষোভ। ঘটনার পরপরই তদন্তে উঠে আসে কয়েকজনের নাম। এরই মধ্যে প্রধান আসামি ছিলেন পটুয়াখালীর বাসিন্দা 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদ, যিনি রাহুল নামেও পরিচিত। তার সঙ্গে ছিলেন ঢাকার বাসিন্দা 34 বছর বয়সী আলমগীর হোসেন। তদন্তে জানা যায় দুজনই ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা। হত্যাকাণ্ডের পরপরই তারা দেশ থেকে পালিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয় ও গা ঢাকা দেয় ভারতে। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের প্রকাশিত তথ্য অনুযায়ী খুনের পরপরই এই দুই অপরাধী অত্যন্ত কৌশলে মেঘালয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। মেঘালয়ের দুর্গম পাহাড় এলাকা ব্যবহার করে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সক্ষম হয় অন্য জায়গায় যেতে। ভারতে প্রবেশ করার পর তারা এক জায়গায় অবস্থান করেনি, নিজেদের পরিচয় গোপন রেখে বারবার স্থান পরিবর্তন করে ভারতের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করেছিল। কিন্তু একটা সত্য সবসময় সত্য, অপরাধীরা যতই চালাক হোক না কেন আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। এক পর্যায়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে। তারা জানতে পারে বাংলাদেশের চাঁদাবাজি এবং হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত দুই পলাতক আসামি সীমান্ত এলাকায় অবস্থান করছে। আরও নির্দিষ্ট তথ্য আসে এই দুই খুনি পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অবস্থান করছে। কিন্তু প্রশ্ন হলো কেন তারা বনগাঁও এলাকায় এসেছিল? এখানে লুকিয়ে আছে নতুন এবং চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ভারতের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকার পর তারা মূলত আবার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছিল, আর সেই উদ্দেশ্যই তাদের বনগাঁও সীমান্ত এলাকা বেছে নেওয়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকার সবশেষ বিশ্লেষণ এবং আপডেট। এই বিশ্লেষণ থেকে আপনার কি মনে হচ্ছে? শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে ভারতে গা ঢাকা দেওয়া ফয়সাল করিম মাসুদকে নিয়ে নানান প্রশ্ন কি আপনার মনে ঘুরপাক খাচ্ছে না? সত্যিই কি এর পেছনে মনে হচ্ছে না যে প্রশাসন জড়িত? প্রশাসনের একটি উপরমহল তাদের কুকর্ম ঢাকতে শহীদ শরীফ ওসমান হাদির মূল ঘাতক ফয়সাল করিম মাসুদকে নিয়ে নানান রকম নাটক সাজাচ্ছে। এই বিষয়টা যেন এখন পানির মতো পরিষ্কার হয়ে উঠেছে। যাই হোক, সময় হয়তো বদলে দেবে কে মূলত মূল অপরাধী, কে মূলত আসল কলকাঠি নাড়াচাড়া করছে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।